আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বলবিদ্যার থার্ড ক্লাস। আজকের ক্লাসে আমরা যুক্ত বস্তু আর কপিকল নিয়ে আলোচনা করব। শুরু করি। যুক্ত বস্তু আগে আমি টপিকটা কি সেটা আগে একটু বুঝাই, তারপর বাকিগুলা কাজে আগাবো আর কি। টপিকটা হলো, চিত্র দেখে বুঝতেছেন, এখানে দেওয়া আছে, যেখানে দেখাবো ওই জায়গায় দেখেন। আপাতত একটা তল নিলাম আমি, ঘর্ষণবিহীন। ঘর্ষণ নিয়ে কোনো কথা বলি নাই। ঘর্ষণের বা বেসিক জিনিসগুলো আমরা আজকের ক্লাসের লাস্টেই, এই ক্লাসের লাস্টেই আমি দেখাবো বা বলবো আর কি। একটা ঘর্ষণবিহীন তল নিলাম, তার উপর কয়েকটা বস্তু রাখছি, অর্থাৎ ওই বস্তু আর ওই তল, যেই তল রাখছি সেই তলের উপর আর বস্তুর সংযোগস্থলে কোনো ঘর্ষণ নাই। এখন কোনো ঘর্ষণের পার্ট না নিয়ে আমি আলোচনা করব না, তাহলে ঘর্ষণ নাই। তাহলে ঘর্ষণ যদি না থাকে, চারটা বস্তু দিলাম আপাতত। এই চারটা বস্তু সুতা দ্বারা যুক্ত করছি। পয়েন্ট টু বি নোটেড, সুতাগুলো হলো কেমন? অপ্রসারণশীল, অসংকোচনশীল এবং ছিঁড়বে না, এরকম সুতা। মানে প্রসারিত করতে পারবো না আমি ওকে টেনে স্প্রিংয়ের মতো, সংকুচিতও করতে পারবো না, আবার ছিঁড়বেও না, এই টাইপের সুতা নিছি। তো আপাতত এখানে চারটা বস্তু দিছি। আমি আগে কোয়েশ্চেনটা বুঝাচ্ছি, টপিকটা বুঝাচ্ছি, এখানে আমি কি বের করতে চাচ্ছি সেটা আগে বুঝাবো, সিনারিও, তারপর আমি অ্যানালাইসিসে ঢুকবো। আপাতত চারটা বস্তু নিছি, চারটা বস্তুকে সুতা দ্বারা যুক্ত করছি। একদম সামনের বস্তুটাকে আমি টানা শুরু করছি বল দিয়ে। তাহলে কি হবে? এই সামনের বস্তুটাকে যখন টানবো, এই বস্তুটা এই সুতাকে টান দিবে, এই সুতাটা এই বস্তুকে টান দিবে, আবার এই বস্তুটা এই সুতাকে টান দিবে, এই সুতাটা এই বস্তুকে টান দিবে, আবার এই বস্তুটা এই সুতাকে, এই সুতাটা এই বস্তুকে, এরকম করতে করতে যতগুলো বস্তু থাকবে সবাইকে টান দিবে। তো টান দিলে কি হবে? আমরা তো জানি বাহ্যিক বল প্রয়োগ করলে F = ma হয়, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হয়। বলের কারণে ত্বরণ সৃষ্টি হবে। তো বলের কারণে ত্বরণ সৃষ্টি হলে সবাই কি হবে? এই দিক বরাবর চলা শুরু করবে। কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন হলো, এই যে সব বস্তুকে যুক্ত আকারে রাখছি না আমি, তারপর টানছি না, তাইলে কি ত্বরণ সৃষ্টি হয়েছে না? সেই ত্বরণটা নির্ণয় করো, অর্থাৎ যুক্ত বস্তুর ত্বরণ কত নির্ণয় করো। এই যে সবাই যে এইভাবে অগ্রসর হবে, সেই ত্বরণটা কত নির্ণয় করতে হবে। ওকে, এরপর আর কি আরো কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে এই যে এখানে মাঝে সুতা আছে, কয়টা সুতা আছে? এখানে বস্তু দিছি চারটা, সুতা আছে কয়টা দেখেন তো? চারটার মাঝে জায়গা আছে কয়টা? তিনটা। এই যে 1 2 3টা সুতো। চারটা বস্তু দিছি তাই 3টা সুতা হয়েছে। 5টা বস্তু দিলে 4টা সুতা হইতো, 10টা দিলে 9টা সুতা হইতো, 100টা দিলে 99টা সুতা হইতো। এই যে সবগুলো সুতা, প্রত্যেকটা সুতার মধ্যে কিন্তু টান সৃষ্টি হচ্ছে। টান সৃষ্টি হচ্ছে না? অবশ্যই টান সৃষ্টি হচ্ছে। সুতার উপর তো চাপ সৃষ্টি হইতে পারে না, চাপ বল সৃষ্টি হইতে পারে না। চাপ বল সৃষ্টি হলে তো সুতা নিতে পারবে না, সুতা পেঁচে যাবে। টান বল সৃষ্টি হলে সুতা টান টান হয়ে থাকবে, তখন টানবে। অর্থাৎ এই সুতাগুলোর মধ্যে টান সৃষ্টি হচ্ছে। এই যে সুতার টান নির্ণয় করতে হবে। এখন কথা হচ্ছে, স্যার এই সুতাগুলোর টানগুলো কি সমান হবে নাকি সমান হবে না? অ্যান্সার হচ্ছে সমান হবে না। কেন? আপনি নিজে দেখেই বুঝতে পারতেছেন। এই সুতাটা যদি বলি আমি, এই সুতা কিন্তু ওকে 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 টানতেছে। আবার যদি এই সুতার কথা বলি, এই যে এই সুতাটার কথা বলি, ও অনলি ওকে আর ওকে টেনে নিয়ে যাচ্ছে। আবার যদি আমি এই সুতাটার কথা বলি, ও অনলি ওকে টেনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই সুতাটা 3জনকে টানতেছে, এই সুতাটা 2জনকে টানতেছে, এই সুতাটা 1জনকে টানতেছে, মানে একটা বস্তুকে টানতেছে। তাহলে কি অবশ্যই সবার সুতার টান কি সেম হবে নাকি ভিন্ন হবে? অবশ্যই ভিন্ন হবে। তার মানে এখানে সুতার টান সবগুলা নির্ণয় করতে হবে। বুঝা গেছে? অর্থাৎ কোয়েশ্চেন হচ্ছে কপিকলে যুক্ত বস্তুর ত্বরণ, এই যে যুক্ত বস্তুর ত্বরণ ও সুতার টান সমূহ নির্ণয় করো। মানে যতগুলো সুতা থাকবে প্রত্যেকের সুতার টান আমার নির্ণয় করতে হবে। সবার ত্বরণ কিন্তু সেম হবে, এটা আশা করি বুঝতে পারতেছেন। কারণ যদি আমি একটা ত্বরণ বেশি একটা ত্বরণ কম হয়, তখন কি হবে? হয় সুতাটা এরকম স্প্রিংয়ের মতো বড় হয়ে যেতে হবে, অথবা সুতাটা পেঁচে যেতে হবে। কারণ সামনেরটা মনে করেন ত্বরণ বেশি, পেছনেরটা ত্বরণ কম, তখন দেখা যাবে সামনেটা দ্রুত চলে গেছে, পেছনটা আস্তে আস্তে যাচ্ছে। এটা কি হওয়া সম্ভব? তখন তো সুতাটা বড় হয়ে যেতে হবে। অথবা সামনেরটা আস্তে আস্তে যাচ্ছে, পেছনটা জোরে আসতেছে, তাহলে সুতাটা পেঁচায় যাবে। তো এখানে কোনো ঘটনা ঘটবে না। তাই এখানে আমরা জানি যে পুরো সবগুলা মিলে সেম ত্বরণে অগ্রসর হবে, এবং সেই ত্বরণের মান আমার নির্ণয় করতে হবে, আর সুতাগুলার সবগুলার টান নির্ণয় করতে হবে। গেল, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি, আসেন।
একদম সহজ ওয়েতে আমি বুঝাবো। আপাতত এখানে 4টা বস্তু দিছে, এখানে 4টা না, যদি 100টা 1 কোটিটা 100 কোটিটা বস্তুও দেয় তাও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। খুব ইজি, আমি একটা সিস্টেমের মতো তৈরি করে দিব জিনিসটা, তাহলে দেখবেন সহজ লাগছে। খেয়াল করেন, আমরা প্রথমে 4টা দিয়ে শুরু করি, তারপর 5টা 6টা 10টা 15টা 20টা থাকলে কিভাবে কি করতে হবে সেটাও আমরা বলে দিব। খেয়াল করেন, এই যে এই সিস্টেমটা আমি একটা জেনারেলাইজড নিয়মে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমার সাইন কনভেনশনগুলো আপনাদের ফলো করতে হবে। কীরকম? আমি যেটাকে 1 বলবো আপনার সেটাকে 1 বলতে হবে, আমি যেটাকে 2 বলবো আপনার সেটাকে 2 বলতে হবে। উল্টা কাউন্টিং করলে আপনি আমার সাথে আপনার ফর্মুলাগুলো মিলবে না, তখন দেখা যাবে আপনার নিয়ম একরকম হবে, আমারটা আরেক রকম হবে। তাই শুরু করি। আমি মার্কিং করব, যেই বস্তুকে সামনের থেকে টানা হবে সেটাকে আমি দিব 1, তারপর এগুলো 2 3 4 এরকম 10 100 200 পর্যন্ত থাকলে 100 200 পর্যন্ত মার্ক করে ফেলবো। যদি অতগুলো থাকবে না, কিন্তু আমি বললাম আর কি, যতগুলো থাকবে এরকম সিরিয়ালি মার্ক করে ফেলবো। এরপরে এগুলোর ভরগুলো তো আমরা বলে দিব যে M1 M2 এগুলো মান দিয়ে দিবে, সব কিছুর মান দিয়ে দিবে। একটু পর আমরা ম্যাথ করবো এরকম টাইপের, তখন দেখবেন। জাস্ট আমরা আপাতত এগুলোকে M1 M2 F এগুলো দিয়ে প্রকাশ করতেছি, পরে মানগুলো দিলে মান জাস্ট বসাই দিব ফর্মুলাতে, দ্যাটস ইট। তাহলে M1 M2 M3 M4 এরকম করতে করতে 100টা যদি থাকে তাহলে M100 পর্যন্ত যাবে, গেল। আর সুতা, এই প্রথম সুতাটাকে আমি বলবো কি, প্রথম সুতার টানকে আমরা টেনশন বলি, টেনসাইল ফোর্স, টেনশন, টান। তাহলে টানকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করবো। তাহলে প্রথম সুতাটাকে আমি বলবো T1, তারপর একটা টানকে বলবো T2 T3। তাহলে 4টা বস্তু আসছে যেহেতু T3 পর্যন্ত আসছে, 100টা বস্তু যদি থাকে তাহলে কত হবে, T99 পর্যন্ত যাবে। বোঝা গেছে? মানে যতটা বস্তু থাকবে তার চেয়ে একটা কম সুতা থাকবে এবং একটা কম সুতার টান থাকবে। তার মানে আমার এখানে কি কি বের করতে হবে, এই ম্যাথের জন্য আমার প্রথম কথা, পুরা বস্তুটা কোন দিকে, পুরা সিস্টেমটা কোন দিকে অগ্রসর হবে সেটা আমি জানি, এই এ ত্বরণে অগ্রসর হবে। আমার এই এ এর মান বের করতে হবে এই কোশ্চেনে। তারপর T1 বের করতে হবে, T2 বের করতে হবে, T3 বের করতে হবে। তাহলে এই ম্যাথে 4টা বস্তু দিছে আর আমার অজানা রাশি হয়ে গেছে 4টা। যদি 100টা বস্তু দিত তাহলে আমার অজানা রাশি হয়ে যেত কয়টা, 100টা। কিভাবে? একটা ত্বরণ হইতো আর 99টা সুতার টান হইতো। 1000টা যদি বস্তু থাকতো তাহলে কি হইতো, একটা ত্বরণ হইতো, 999টা কি হইতো, সুতার টান হইতো। মানে 1000টাই আননোন ইকুয়েশন থাকতো, যতটা বস্তু ততটাই আননোন ইকুয়েশন। তা এখন সরি, আননোন ইকুয়েশন না, মানে আননোন রাশি আর কি, আননোন রাশি মানে অজানা রাশি হইতো আর কি। তো এখানেও কি অজানা রাশি আছে 4টা। এখন এই অজানা রাশি 4টার জন্য 4টা ইকুয়েশন লাগে, কিন্তু আমরা ইকুয়েশন দিয়ে করব না, আমরা একদম বেসিক থেকে এই ম্যাথটা করার চেষ্টা করব, একদম বেসিক থেকে, যেখানে আমার কোনো ইকুয়েশন সলভ করতে হবে না, খুব ইজিলি বেসিক থেকে ক্লিয়ার করে ফেলবো আমরা। বেসিক যত স্ট্রং ক্যালকুলেশন তত ছোট, বেসিক যত উইক ক্যালকুলেশন তত কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাই আমরা বেসিক ক্লিয়ার রেখে, বেসিকটা আমরা ক্লিয়ার রেখে ক্যালকুলেশনটা সহজ করে ফেলবো, ছোট করে ফেলবো। কীরকম? শুরু করি। এই পুরো ম্যাথটাকে আমি করব খুব সহজভাবে, একটু খুব মনোযোগ দিতে হবে। শুরুতে আমি মনে করি এই এফ বলটা, মনে করতে হবে না, আসলে এফ বলই দেওয়া হয়েছে। এই এফ বলটা পুরা সিস্টেমটাকে আসলে একটা সিস্টেমের মতো আচরণ করাচ্ছে না, কারণ এই এফ বলটা যখন প্রয়োগ করা হয়েছে পুরো সিস্টেমটা কি হচ্ছে, এই বরাবর চলা শুরু করতেছে এ ত্বরণে। তাহলে আমি কি বলতে পারি, এফ ইজ ইকুয়ালস টু এম এ না, এই যে এফ ইজ ইকুয়ালস টু এম এ, যেখানে এমটা কি হবে, এই পুরো সিস্টেমটার ভর। পুরো সিস্টেমের ভর কত হবে, M1 + M2 + M3 + M4। এই যে লিখে দিলাম, এফ ইজ ইকুয়ালস টু M1 + M2 + M3 + M4 ইন্টু এ ইজ ইকুয়ালস টু এফ ডিভাইড বাই সবগুলো বস্তুর ভরের যোগফল। এটা মার্ক করে রাখলাম, এটা মনে রাখা খুবই সহজ। মনে রাখবেন 100টা বস্তুও যদি থাকে তাহলে পুরা সিস্টেমটার মানে যুক্ত বস্তুগুলোর ত্বরণ কত হবে, এ ইজ ইকুয়ালস টু এফ বাহ্যিক বল ডিভাইডেড বাই যতগুলো বস্তু আছে সবার ভরের যোগফল। তার মানে 100টা বস্তু যদি থাকে, এফ ডিভাইডেড বাই M1 থেকে M100 পর্যন্ত সবার ভরের যোগফল। শেষ। আমরা কোনো ইকুয়েশন সলভ করা ছাড়াই আমরা বের করে ফেলতেছি, কারণ আমাদের বেসিক কনসেপ্টগুলো স্ট্রং করছি আমরা, সেই জন্য। এবার দেখেন, এবার আমি T1 বের করব। আচ্ছা দেখেন, মনোযোগ দেন তো, T1 যদি বের করি, আচ্ছা জিনিসটা কেমন হচ্ছে দেখেন তো। T1টা একটা সুতার টান না, এই সুতার টানটা মানে এই টানটা আমাকে এই বস্তু এই বস্তু এই বস্তু তিনটাকে টেনে নিয়ে যাচ্ছে না। তাহলে আমি আপাতত মনে রাখি এটা নাই, মনে করেন এই বস্তুটা নাই। তাহলে পুরো সিস্টেমটাকে যদি আমি আঁকি তাহলে দেখতে এরকম হবে না, এইটা হচ্ছে M4, এটা হচ্ছে M3, এটা হচ্ছে M2,
এইটা হচ্ছে T1। দেখতে আসলে জিনিসটা এমন হবে না? এই যে পুরো সিস্টেমটা দেখতে এরকম হবে, অর্থাৎ এই T1 বলটা এই সবাইকে টানতেছে। তাহলে T1 যেহেতু একটা বল, সেই বলের কারণে ত্বরণ সৃষ্টি হয়েছিল কত? আসলে পুরো সিস্টেমটাই তো এ ত্বরণে যাচ্ছে, চারোটা একসাথে এ ত্বরণে যাচ্ছে। যদি বলে তিনটা, তাও তিনটাও এ ত্বরণে যাচ্ছে। দুইটা বললে দুইটাও এ ত্বরণে যাচ্ছে। একটা বললে একটাও এ ত্বরণে যাচ্ছে, মানে সবাই এ ত্বরণেই যাচ্ছে। তাহলে আমি যদি বলি এটা একটা টান বল, তাহলে এই টান বলকে আমি কি লিখতে পারি? T1 মানে F, এটাকে F আর কি, এটা একটা বল আর কি। এটা ইজ ইকুয়ালস টু কত? M A। তবে এবার M লিখবো কি? আগে আমরা M লিখছিলাম যে সবার ভরের যোগফল, কিন্তু এখন সেটাকে আমার ইচ্ছে হয়েছে, তাই আমি কি লিখবো? M প্রাইম লিখলাম। আপনারা চাইলে যা মন চাই লিখিয়ে, আমি M প্রাইম লিখলাম। বা আপনি M রোমান সংখ্যা 1 দিতে পারেন, কিন্তু আমি M প্রাইম দিলাম। তাহলে M প্রাইম সমান কত? এই M প্রাইম মানে হচ্ছে এই পুরো সবার ভরের যোগফল। তাহলে সেটা কত হবে? সেটা হবে হচ্ছে M2 প্লাস M3 প্লাস M4 ইন্টু A এর মান কত ছিল? A এর মান হচ্ছে F ডিভাইডেড বাই সবার যোগফল, M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4। এই যে শেষ, T1 বের করা শেষ। এই যে সেটা আমরা এখানে মার্ক করে রাখছি। তার মানে আপনি খাতায় যখন লিখবেন, এগুলো পরীক্ষা যখন আসবে, এটা কিন্তু বিশাল বড় ম্যাথ। আমি এই এক পেজের মধ্যে ছোট করে ফেলছি, যে ওই বাংলা কথাগুলো না লিখে। এগুলো কিন্তু ইকুয়েশন সলভ করে বের করতে গেলে অনেক বড় হয়ে যায়। তো আমাদের যেহেতু বেসিক কনসেপ্ট স্ট্রং আছে, তাই আমরা ক্যালকুলেশনটা ছোট করে ফেলছি। বেসিক আমি বলছিলাম, কিন্তু বেসিক যত স্ট্রং হবে ক্যালকুলেশন তত ছোট হবে। বেসিক কনসেপ্ট যদি উইক থাকে, তখন দেখবেন গাইডের মতো বিশাল বড় বড় ক্যালকুলেশন আসবে, সলভ করতে গেলে ভুল হবে, এবং ভুল এখানে ডাবল জিরো পাবেন। এখানে ভুল হওয়ার কোনো চান্স নাই। T1 বের করে ফেলছি। এবং এই যে এই চিত্রটা আঁকছি, এটা কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে, প্রথমটার জন্য এটা সুন্দর করে চিত্র এঁকে এটা লিখে ফেলবেন। তারপর একটা দুইটা লাইন লিখবেন, এরপরে এটা 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 আঁকবেন। T1 বের করার সময় এটা আঁকে, তারপর লিখবেন যে এইটা আঁকার পরে বলবেন যে কি, T1 টান বলটি M2 M3 ও M4 বস্তুকে এ ত্বরণে সামনের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা পাই T1 প্রাইম ইজ ইকুয়ালস টু M প্রাইম A, সরি T1 ইজ ইকুয়ালস টু M প্রাইম A। সেখান থেকে এটা দিয়ে ক্যালকুলেশন করে বের করে ফেললাম। ঠিক সেম ভাবে আমরা যদি আমরা এও পাই গেছি, T1 পাই গেছি, এখন কি কি বাকি আছে? T2 বাকি আছে, T3 বাকি আছে। এবার T2 নি, তাহলে T2 সময় কি মনে হচ্ছে দেখেন তো, এই T2টা কাকে কাকে টানতেছে? ওকে আর ওকে না? তার মানে এই দুইটাকে আপাতত ভুলে গেলে চলবে না, যে ভুলে গেলাম। তাহলে চিত্রটাকে আমরা যদি নতুন করে আবার আঁকি, দেখতে এরকম হবে না? এই যে M4 M3, এই যে দেখেন T2। ওই আগের মতো আবার বলবেন T2 টান বলটি M3 ও M4 বস্তুকে এ ত্বরণের সামনের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পাই? তাহলে T2 ইজ ইকুয়ালস টু কি বলবো? আগে M প্রাইম দিয়েছিলাম, এখন দিলাম M ডাবল প্রাইম, কোনো সমস্যা নেই। M ডাবল প্রাইম ইন্টু A। এবার M ডাবল প্রাইমের মান কত? M3 আর M4 এর যোগফল, তাহলে M3 আর M4 এর যোগফল। A এর মান কত? একটু আগে বের করছি, F ডিভাইডেড বাই সবার যোগফল, F ডিভাইডেড বাই সবার যোগফল, M1 M2 M3 M4। এই যে পাই গেছি T2। এই যে দেখেন, তার মানে আবার এটা লিখে, আবার বাংলা কথাগুলো লিখে তারপরে এটা লিখবেন, গেল। এরপরে সেম ভাবে যদি আমরা আবার বলতে চাই T3টা কাকে টানতেছে? অনলি M4 কে। তাহলে এদের সবাইকে আমি ভুলে গেলে চলবে আপাতত। তাহলে চিত্রটা আবার আঁকবো, তখন এভাবে করে M4 বস্তুটাকে এই T3 টানতেছে কত ত্বরণে? এ ত্বরণে সামনের দিকে টানতেছে। তাহলে সেটা কি লিখবো? সে লিখবো হচ্ছে T3 ইজ ইকুয়ালস টু, এখন আর কিছু লিখতে হবে না, ডাইরেক্ট M4 লিখে দিই ইন্টু A। এবার মান বসাই দিই, M4 ইন্টু A এর মান কত? F ডিভাইডেড বাই সবার যোগফল। শেষ, T3 পাই গেছি, মার্ক করে দিলাম। শেষ, আমার বের করা শেষ। এগুলো সব মান দিয়ে দিলে এখন জাস্ট বসাই দিব, আর কিছুই না, ম্যাথে হয়ে গেছে। তবে এটা MCQতে যদি আসে বিশেষ করে অ্যাডমিশন টেস্টে, MCQতে এরকম কোয়েশ্চেন দিয়ে বলে কি, অমুকতম মানে অততম সুতার টান বের করো, ওইটা বের করো, ওইটা বের করো, এরকম বলে। তো সেটার জন্য আমরা জেনারেলাইজ নিয়মে ফর্মুলাটা মনে রাখাটা শিখতেছি। খেয়াল করেন, মনে রাখা খুবই সহজ। A ইজ ইকুয়ালস টু F ডিভাইড বাই সবার যোগফল, এটা তো জানি। T1 যখন বলছি, খেয়াল করেন, T1 যখন বলছি, 1 এর পরে কে কে আছে সংখ্যা? 2 3 4। যদি 100 থাকতো 100 পর্যন্ত যাইতো, কিন্তু এখানে আছে 2 3 4। তাহলে দেখেন T1 যখন বলছি, উপরে কে আছে? M2 প্লাস M3 প্লাস M4 ইন্টু F ডিভাইড বাই সবার যোগফল। আবার যখন 2 বলছি, T2 যখন বলছি, তখন কে কে আছে? 3 আর 4। এই যে দেখেন T2 যখন বলছি, তখন 3 আর 4 ইন্টু F ডিভাইড বাই সবার যোগফল। আবার যদি বলি 3 এর পরে কে আছে? অনলি 4। তাহলে অনলি 4 ইন্টু F ডিভাইড বাই সবার যোগফল। তাইলে আমি যদি বলি যে 100টা বস্তু আছে, কয়টা বস্তু? 100টা বস্তু। যদি বলা হয় T81, তাহলে কত হবে? 81তম সুতার টান সমান কত হবে? উপরে হবে কি
এম 82 থেকে কত পর্যন্ত এম 100 পর্যন্ত ইন্টু এফ ডিভাইডেড বাই সবার যোগফল M1 থেকে M100 পর্যন্ত। এগুলো যদি এত বড় দিবে না, যদি দিলেও জাস্ট মান বসে ক্যালকুলেশন আমরা করে ফেলতে পারবো। দেখেন আমরা কোনো সূত্র প্রতিপাদন করা ছাড়াই, মানে সূত্র আলাদা করে বের করা ছাড়াই এমসিকিউতে ডাইরেক্ট বলে ফেলতে পারতেছি। তো আমি এটাকে এইভাবে করে ইচ্ছা করে করছি যাতে করে আপনি এমসিকিউ সিকিউ যে কোনো কিছুতে যাতে আপনি সলভ করতে পারেন খুব ইজিলি। তো এটার একটা সাধারণ সমীকরণ আমি এখানে দেখাইলাম, সেটা আপনারা মনে রাখলে এইভাবে করে রাখতে পারেন। এন সংখ্যক যদি বস্তু থাকে, এই যে এন সংখ্যক যদি বস্তু থাকে তাহলে এ এর মান কত হবে? এন সংখ্যক বস্তু যুক্ত থাকলে এ এর মান হবে এফ ডিভাইডেড বাই M1 থেকে Mn পর্যন্ত গেল যোগফল সবার। আর টি আই আইতম টি মানে আইতম টি মানে বলতে চাচ্ছি মনে করেন টি আমাকে বলছে মনে করেন টি 70, টি যদি 70 বলে তাহলে কি হবে এম আই প্লাস 1 মানে M 71 থেকে কত Mn পর্যন্ত যাবে ইন্টু এফ ডিভাইডেড বাই সবগুলা এম এর যোগফল। দ্যাটস ইট, যেটা আমরা সাধারণ সমীকরণের মতো দেখাইছি আর কি। তো এটা আপনারা আশা করি এখান থেকে দেখে নিতে পারেন। তো এই পুরা 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 প্রসেসটা দেখেন, তারপর আমরা এটার ম্যাথে যাব। অর্থাৎ এটা শুরু করবেন, শুরু করে চিত্রটা দিয়ে বাংলা লিখে এটা লিখবেন। এরপরে এটার পরে ওই এটার জন্য যে চিত্রটা আঁকছিলাম সেটা লিখে এক লাইন লিখে তারপরে এটা লিখবেন। তারপর এটার জন্য যে চিত্র দিয়েছি সেটা লিখে এক লাইন লিখে এটা লিখবেন। এরকম করে করে একটা একটা করে করে লিখবেন। তার মানে আমাকে যদি 100টাও আননোন থাকে, আমরা 100টা ইকুয়েশন আমাদের প্রয়োজন নেই, আমরা আলাদা আলাদা করে করে এইভাবে করে করে কনসেপ্ট দিয়ে দিয়ে বের করে ফেলতে পারি। তার মানে যদি 1000টা বস্তু থাকে তাহলে আমার টি 500তম কত হবে? টি 500 M 501 থেকে M 1000 পর্যন্ত সবগুলোর যোগফল ইন্টু এফ ডিভাইডেড বাই M 1 থেকে M 1000 পর্যন্ত সবগুলোর যোগফল। দ্যাটস ইট। এবার আমরা এটারই ম্যাথ করি। মান দিয়ে দিছি এখানে, যা সবগুলোর মান দিয়ে দিছি, এখন জাস্ট ফর্মুলাতে মান বসিয়ে দিব, আর কিছুই না। প্রতিপাদন ওইটার মতো করে করবেন, তারপর মান বসাবেন। এই যে এফ এর মান দিয়ে দিছে কত? 1000 নিউটন। M1 M2 M3 M4 দিয়ে দিছে। তাইলে আমরা কি পাই? প্রতিপাদন করে পাইলাম এ ইজ ইকুয়াল টু কত? এফ ডিভাইড বাই সবার যোগফল। এই যে এফ ডিভাইড বাই সবার যোগফল আসছে। এরপরে T1 যখন বলছি তখন কে কে থাকবে? প্রতিপাদনটা আপনারা ওইটার মতো করেই করবেন, ওই একটু আগে যেটা দেখেছি সেটার মতো করে লাস্টে মান বসাবেন। আমি এখানে আর প্রতিপাদনটা দেখাচ্ছি না। দেখেন উপরে হবে T1 যখন বলছি উপরে হবে 2 3 4 যোগফল ইন্টু এফ ডিভাইড বাই সবার যোগফল। যদি আমরা এই এফ ডিভাইড বাই সবার যোগফলটা কি সেটা আমরা জানি, সেটা হচ্ছে কি ত্বরণ, এই যে 10 আর কি। তো সেটা 10 বসাই দিলাম। আর M2 M3 M4 এর যোগফল কত? 20 30 40 যোগ করেন তো, 50 আর 40 90, এই যে 90, তাহলে 900 নিউটন পাইলাম। ঠিক সেম T2 যখন বলবো তখন কি হবে? M3 আর M4 ডিভাইডেড বাই এই পুরোটা কত সেটা আমরা জানি, সেটা হচ্ছে ত্বরণ, সেটা হচ্ছে কত? 10। আর M3 আর M4 কত? 30 প্লাস 40 ইজ ইকুয়াল টু 70, সেটা পাইলাম 700 নিউটন। ঠিক সেম T3 যদি বলি, T3 এর ক্ষেত্রে M4 ইন্টু এফ ডিভাইড বাই সবার যোগফল। এফ ডিভাইড বাই সবার যোগফল হচ্ছে 10 আর M4 হচ্ছে কত? 40, তাহলে 40 ইন্টু 10 400 নিউটন গেল। এটা দেখেন 1-2 মিনিট দেখেন আর ক্যালকুলেটারে বসায় দেখেন মিলে কিনা। That's it. এখানে একটা পার্ট আছে, আচ্ছা তোমার কাগজটা জমছে স্যার, বই খাতা।
এখানে হচ্ছে ওই যে কালার ম্যাচিং একটা কালার টিক দিছে, ওইটা একটু চেঞ্জ করে কেটে দিন ওই জায়গাটা। ওকে, আশা করি এটা লেখা শেষ গেল। তাহলে যুক্ত বস্তুর আমরা ত্বরণ বের করা শিখলাম, আর সুতার টান সমূহ নির্ণয় করা শিখলাম গেল। এরপরে এই যে গেলাম কপিকল। দেখি এটাও ঠিক সেম যুক্ত বস্তু, তবে সিস্টেমটা আমি একটু দেখাই। এই সিস্টেমটা সেটা হচ্ছে এখানে একটা চাকা আছে, এই চাকাটা কি ঘর্ষণবিহীন বা ফ্রিকশনলেস, কোনো ঘর্ষণ নাই। অনেক সময় বিয়ারিংয়ের মধ্যে কি থাকে, চাকার বিয়ারিংয়ের মধ্যে ঘর্ষণ থাকে, এখানে কোনো ঘর্ষণ নাই, ঘর্ষণবিহীন একটা চাকা বলি, আপাতত বলি চাকা। এই চাকাটার উপর একটা সুতা নিলাম, একটা মাত্র সুতা। সুতাটা কেমন? অপ্রসারণশীল, অসংকোচনশীল, ছিঁড়বে না। ওই যে যুক্ত বস্তু যেখানে দেখাচ্ছিলাম সেখানে যেরকম সুতা ইউজ করছি, এখানে সেম সুতা বা দড়ি বা ফিতা ইউজ করতেছি, যে অপ্রসারণশীল, অসংকোচনশীল এবং ছিঁড়বে না। সেরকম একটা সুতা দ্বারা আমি দুইটা বস্তু ঝুলাই দিছি। তো দুইটা বস্তু ঝুলাই দিলে কি হবে আশা করি বুঝতেছেন। একটা বস্তুর ভর দিলাম 10 কেজি, একটা দিলাম 5 কেজি, মানে দুইটার ভর ভিন্ন। দুইটাকে আপাতত এরকম ধরে রাখলাম, সেম হাইটের দুইটাকে ধরে রাখলাম। এবার যদি হাতটা সরাই দিই কি হবে? ভারী বস্তুটা নিচের দিকে নামবে আর হালকা বস্তুটাকে উপরের দিকে টেনে তুলবে। গেল। এই যে পুরো সিস্টেমে এই চাকার মধ্যে কিন্তু একটা ঘূর্ণন সৃষ্টি হবে। কিরকম ঘূর্ণন? এই যে এখান থেকে দেখে বুঝতেছেন যে এরকম একটা ঘূর্ণন সৃষ্টি হবে, কারণ এটা নিচে নামতে চাইবে, ওটা উপরের দিকে উঠতে চাইবে, এবং এটা নিচে নামবে, ওটা উপরে উঠবে, চাকাটা ঘুরে যাবে। তো এটাকে আমি একটা ঝুলাই রাখলাম। এই চাকাটাকে ঝুলাই না রেখে আমি এভাবে করে আটকে দিতে পারি, তবে দেয়াল থেকে মানে চাকাটা একটু দূরে থাকবে আর কি। চাকা নিজের মতো ঘুরবে, কিন্তু একটা ক্ল্যাম্প দিয়ে আমি কি করব, দেয়ালের সাথে আটকে দিতে পারি। যাই হোক, এই যে চাকা বলছি, এটাকে আমরা বলবো কপিকল, ঘর্ষণবিহীন কপিকল বা ফ্রিকশনলেস কপিকল। আর এটাকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় পুলি বলা হয়, পুলি, PULLEY। এটা ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলা হয় ফ্রিকশনলেস পুলি, ফ্রিকশনলেস পুলি বা ফ্রিকশনলেস কপিকল। ঘর্ষণবিহীন চাকা বা ঘর্ষণবিহীন পুলি বা ঘর্ষণবিহীন কপিকল, যাই বলুক না কেন পরীক্ষায় যে কোনো নামে ডাকতে পারে স্যাররা। গেল। এখন এই ঘর্ষণবিহীন কপিকলে এখন কি হবে? আমি কি বের করতে যাচ্ছি? ওই আগের মতো ত্বরণ বের করতে যাচ্ছি। এটা তো দেখে বুঝতেছেন, একটা বস্তু নিচে নামবে, একটা বস্তু উপরে উঠবে। এটা নিচে নামবে, যেটার ভর বেশি সেটা নিচে নামবে, যেটা হালকা সেটা উপরের দিকে উঠবে। এখন কোশ্চেন হচ্ছে স্যার, দুইটা বস্তু কি সেম ত্বরণে উঠবে নামবে নাকি বেশি কম হইতে পারে? এবার সেই কোশ্চেনের অ্যান্সারই আমি আগে দিই, যে দুইটার ত্বরণ কি সেম হবে নাকি ভিন্ন হবে। যদি দুইটার ত্বরণ ভিন্ন হয়, ধরে নিই দুইটার ত্বরণ ভিন্ন হবে, ধরে নিই দুইটার ত্বরণ ভিন্ন, মনে করি এটা ত্বরণ বেশি, ওটা ত্বরণ কম, তাহলে কি হবে? দেখেন আমার হাতের দিকে দেখেন, আমার হাত যেভাবে নামবে সেভাবেই ঘটনাটা ঘটবে। এটা ত্বরণ বেশি, মানে ভারীটা ত্বরণ বেশি, হালকাটা ত্বরণ কম, তাহলে কি হবে? দেখেন ভারীটা নিচে নেমে যাবে জোরে, আর হালকাটা আস্তে আস্তে উপরে উঠবে। তাহলে ভারীটা জোরে নিচে নামলে উপরটা যদি আস্তে আস্তে, এই পাশটা যদি আস্তে আস্তে উঠে, তাহলে কি হইতে হবে? সুতাটা স্প্রিং এর মতো বড় হয়ে যেতে হবে না? কিন্তু সেটা কি আদৌ হবে? আমি বলছিলাম সুতাটি কেমন? অপ্রসারণশীল। এবার উল্টাটা বলি, আচ্ছা এইটা ত্বরণ কম, ওইটা ত্বরণ বেশি, তাহলে কি হবে দেখেন তো? এটা আস্তে আস্তে নামবে আর এটা জোরে উঠে যাবে, তাহলে কি হয়ে যাবে? স্প্রিং এর মতো এটা সংকুচিত হয়ে যেতে হবে না? বা সুতার এখানে পেঁচে যেতে হবে না? এখানে কি আদৌ এই ঘটনাগুলো ঘটবে? ঘটবে না। আমি শুরুতেই বলে দিচ্ছি, কিন্তু সুতাটি অপ্রসারণশীল, অসংকোচনশীল এবং ছিঁড়ে যাবে না। যদি এটা ত্বরণ বেশি, এটা ত্বরণ কম হইতো, তখন কি সুতাটা ছিঁড়ে নিচে নেমে যাওয়ার কথা, কিন্তু সেটাও এখানে হবে না, মজবুত সুতা। তাহলে এখানে এই দুইটা বস্তুর ত্বরণ ভিন্ন হওয়ার কোনো চান্স নাই। এইটা যত ত্বরণে নামবে, সুতাটা ওই বস্তুটাকেও সেম ত্বরণেই টেনে তুলবে, কারণ সুতাটা প্রসারিত হইতে চাইবে না বা হইতে পারবে না, বা ছিঁড়ে যেতে পারবে না, এবং সংকুচিত হইতে চাইবে না বা পারবে না, এবং পেঁচাবেও না। অর্থাৎ এখানে দুইটা বস্তু সেম ত্বরণে উঠবে নামবে, অর্থাৎ এটা যত ত্বরণে নামবে এ, এটা সেম ত্বরণে উঠবে এ।
তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে এই ত্বরণটা নির্ণয় করো, অর্থাৎ কপিকলে যুক্ত বস্তুর ত্বরণ নির্ণয় করো। এটা একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন হলো ওই যে একটু আগে করছিলাম না আমরা যুক্ত বস্তুর ক্ষেত্রে, তখন কি হয়েছিল, তখন আমরা এই আনুভূমিকভাবে যুক্ত বস্তুগুলো আনুভূমিকভাবে চলছিল আর কি, তখন আমরা কি কি বের করছি, ত্বরণ বের করছি আর কি সুতার টান বের করছি। ঠিক সেম এখানেও সুতার টান বের করতে হবে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে এই সুতার এই প্রান্তের টান আর ওই প্রান্তের টান কি সেম হবে? সেটার অ্যান্সার আমি নিজেই দিয়ে দিচ্ছি, কারণ আপনারা এটার সৎ কোনো উত্তর দিতে পারবেন না এসএসসিতে। হয়তো আপনারা বলবেন স্যার একই সুতা যেহেতু দুই প্রান্তের টান তো সেম হবে না, বিষয়টা এমন না। বিষয়টাতে ব্যাখ্যা করতে গেলে আমাদের একটু কৌণিক গতি নিয়ে একটু ধারণা থাকতে হবে, বা কৌণিক বল টর্ক নিয়ে ধারণা থাকতে হবে, যেটা আপনি এইচএসসিতে যখন যাবেন এই টপিক এইচএসসিতে আবার পড়ানো হবে। এইচএসসিতে যখন পড়বেন কপিকলে, তখন স্যারে যেই টিচার ক্লাস করাবেন উনি আপনাদেরকে টর্ক নিয়ে ধারণা দিবেন। অর্থাৎ এখানে একটা চাকা যেহেতু আছে, এখানে একটা কৌণিক বল সৃষ্টি হয়, যার কারণে ওই কৌণিক বলের কারণে যেই দুইটা রৈখিক বল থাকবে, অর্থাৎ এই সুতার এই মানে এই চাকার স্পর্শক বরাবর এই সুতার টান আর এই বরাবর এই স্পর্শক বরাবর এই সুতার টান পরস্পর সমান হবে। তো সেটা আমি এমনি মুখে বললাম, মনে রাখার দরকার নাই, শুধু শর্টকাটে মনে রাখবেন কপিকলে যুক্ত বস্তুর ক্ষেত্রে সুতার দুই প্রান্তের টান অবশ্যই সেম হবে। তাইলে আমার এখানে কি কি বের করতে হবে, এটা এ, দুইটাই এ, অর্থাৎ এ এর মান বের করতে হবে। আর এই প্রান্তের সুতার টানকে যদি টি বলি, ওই প্রান্তের সুতার টানকেও বলতে হবে কি টি, অর্থাৎ আমার এখানে এ এবং টি বের করতে হবে। তার মানে কপিকলে যুক্ত বস্তুর ক্ষেত্রে যুক্ত বস্তুর ত্বরণ এবং সুতার টান নির্ণয় করো, এটা কোয়েশ্চেন করা হয়। আগের ম্যাথের মধ্যে কিন্তু কোয়েশ্চেন ছিল যুক্ত বস্তুর ত্বরণ ও সুতার টান সমূহ নির্ণয় করো, অর্থাৎ সুতা টান এক একটা সুতার টান এক এক রকম হবে। কিন্তু কপিকলের ক্ষেত্রে বলবে কি কপিকলে যুক্ত বস্তুর ত্বরণ ও সুতার টান নির্ণয় করো, অর্থাৎ সুতার দুই প্রান্তের টান কি হবে সেম হবে, মানে অ্যান্সার একটাই হবে, অর্থাৎ এ এর মান লাগবে আর টি এর মান লাগবে। তাহলে এখন আমার আননোন হয়ে গেছে দুইটা, তো দুইটা আননোন সলভ করার জন্য দুইটা ইকুয়েশন প্রয়োজন, এটা আমরা খুব ইজিলি করতে পারি। আমি এর আগের ম্যাথটা আমি যেভাবে করাইছি আপনাকে অন্য টিচার সেভাবে করাবে না, বা গাইডে সেভাবে করা থাকবে না। এইচএসসিতেও দেখবেন সেভাবে করা নাই, আমি একভাবে করাচ্ছি, অন্য টিচার অন্যভাবে, এক একজন এক একভাবে করাবে। কিন্তু এই ম্যাথটা এখন কপিকলে যেটা করাচ্ছি সেটা আমি যেভাবে করাবো, গাইডেও সেমভাবে আছে, বাসার টিচারও সেমভাবে করবে, এইচএসসিতেও সেমভাবে করানো হবে আপনাকে, একদম সহজ। দেখি আমরা একটু অ্যানালিটিক্যাল ওয়েতে করব। ওকে, তো আমার মেথডে যদি করতে যান তাইলে আমি এগুলোকে কিছু সাইন কনভেনশন ফলো করি। আমি যেটার ভর বেশি সেটাকে বলি 1 নং বস্তু, আর যেটার ভর কম সেটাকে বলি আমি 2 নং বস্তু। অর্থাৎ এটাকে বলবো 1 নং, ওটাকে বলবো 2 নং। অর্থাৎ m1 = 10 কেজি, m2 = 5 কেজি। অর্থাৎ আমি 1 আর 2 এমনভাবে দৌড়বো যাতে করে m1 গ্রেটার দেন কি হয় m2 হয়। যে কথাগুলো বলছি সেই কথাগুলো এই চিত্রতে আমি দেখাই দিলাম। এই যে দেখেন, আমি 1 নং বস্তু বলবো যেটার ভর বেশি সেটা, 2 নং বস্তু বলবো যেটার ভর কম সেটা। অর্থাৎ m1 গ্রেটার দেন কি হতে হবে m2 হতে হবে, গেল। এবং এদিকের ত্বরণ সেম, সুতার টান সেম, এখন আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এবং এখানে একটা এইভাবে ঘূর্ণন হচ্ছে, এটা দেখেই বুঝতেছেন বস্তু এটা যদি নামতে চাই, এটা যদি উঠতে চাই, তাহলে চাকাটা এইভাবে করে ঘুরে যাবে, সেটাই দেখাইছি আমি, গেল। এবার আমি একটু অ্যানালাইসিস করব, ফ্রি বডি ডায়াগ্রাম অ্যানালাইসিস। মানে সহজ কথায়, এত কঠিন শব্দ না বলে সহজ কথায় বলি, এখান থেকে একটা বস্তুকে কেটে আমি আলাদা করে নিয়ে যাব, এবং ও এখানে থাকলে ওর উপর যে বলগুলো থাকবে সেই বলগুলো সেখানে দিয়ে আমি ওখানে চিত্রতে তাকে অ্যানালাইসিস করব, সেটাই এই যে করতেছি। দেখেন আমি এটাকে একটু জুম আউট করি, খেয়াল করেন। এই 1 নং বস্তুটাকে আমি কেটে নিব, কেটে এখানে নিয়ে গেছি, ফ্রি বডি ডায়াগ্রাম অফ 1, মানে এখান থেকে আমি একে কেটে নিয়ে ওখানে নিয়ে যাই, এখন অ্যানালাইসিস করতেছি। এবার দেখি 1 নং বস্তুর উপর কি কি বল ক্রিয়া করতেছে সেটা দেখি। এখানে থাকাকালীন যে বলগুলো ক্রিয়া করতেছে সেগুলো দেখাবো আমি। তাহলে ওর উপর প্রথম কথা হচ্ছে ওর ওজন ক্রিয়া করতেছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড একদম, সেটা কত 1 নং বস্তু যেহেতু বলছি তাই আমি সেটাকে বলছি W1, ওয়েট আর কি, ওয়েট ওজন W, তাই 1 নং বস্তু যেহেতু তাই 1 বললাম। তাহলে W1 = m1g, এটা আমরা জানি। আর এই জায়গায় ওকে কি করতেছে, ভরকেন্দ্র থেকে ওকে সুতা টেনে রাখছে, তাহলে এই যে ভরকেন্দ্র থেকে সুতা উপরের দিকে টেনে রাখছে, সুতার টান ক্যাপিটাল টি দিয়ে রাখলাম। এবার খেয়াল করেন, এবার ওর উপর নিট বলটা কোন দিকে ক্রিয়া করতেছে সেটা দেখি। অর্থাৎ এই বস্তুর উপর এদিকে একটা বল ওদিকে একটা বল ক্রিয়া করতেছে, এখন নিট বল কোন দিকে বেশি সেটা আগে দেখি। খেয়াল করেন এখানের মধ্যে থাকাকালীন বস্তুটা কোন দিকে নামতেছে, নিচের দিকে না, অর্থাৎ বস্তুটা নিচের দিকে যেহেতু নামতেছে, তাহলে আমরা কি জানি কোন একটা বস্তুর উপর এদিকেও বল প্রয়োগ করতেছি এদিকেও বল প্রয়োগ করতেছি, কিন্তু বস্তুটা মনে করেন সামগ্রিকভাবে ডান দিকে চলে যাচ্ছে, তাহলে কোন দিকের বলটা বেশি, ডান দিকের বলটা বেশি। ঠিক সেম একটা বস্তুর নিচের দিকেও বল ক্রিয়া করতেছে উপরের দিকেও বল ক্রিয়া করতেছে, কিন্তু বস্তুটা সামগ্রিকভাবে নিচের দিকে নামতেছে, তার মানে কি ওর নিচের দিকের বলটা বেশি। তাহলে দেখি এই যে নিচের দিকের বল W1 > কত T। এখন যতটুকু বেশি সেটাই তো নিট বল, আমরা তো অসাম্য বল পড়ছিলাম না, এই যে অসাম্য বল, এদিকে একটা 10 নিউটন বল ছিল,
হ্যাঁ, এদিকে একটা 5 নিউটন বল ছিল, তাহলে লব্ধি কোন দিকে যাচ্ছে? এই দিক বরাবর। কত? 10 - 5, সেটাই। এবং সেটার জন্য কি হচ্ছিল? 5 নিউটন। এবং সেটার জন্য আমরা কি বলতে পারি? বস্তুটা ত্বরণ সৃষ্টি হয়েছে, 5 নিউটন ইজ ইকুয়ালস টু ma। তো সেটা যদি আমরা এখানে বলতে চাই, তাহলে এই যে দেখেন W1 গ্রেটার দেন W1 গ্রেটার দেন T, তাহলে কি বলতে পারি? W1 মাইনাস T, এটা হচ্ছে নিট বল। এটা ইজ ইকুয়ালস টু কি বলতে পারি? M1a, কারণ 1 নং বস্তু যেহেতু, তাই M1 আর a তো আমার জানা আছে। আলটিমেটলি আমার সেই মানে a জানা আছে, মানে এর চিহ্নটা আমার জানা আছে। a হচ্ছে কি নিচের দিকে যাচ্ছে, যার কারণে আমি বলতে পারি যে এই W1 মাইনাস T, এই নিট বলের কারণে বস্তুটার ত্বরণ a সৃষ্টি হয়েছে। এবং সেটাকে আমরা বলতে পারি W1 মাইনাস T ইজ ইকুয়ালস টু M1a। মান বসাই দিই। W1 এর মান কত? M1g। T এর জায়গায় বসে দিলাম M1a। 1 নং ইকুয়েশন চলে গেল, শেষ। 1 নং বস্তু থেকে আমি 1 নং ইকুয়েশন পাই গেলাম। সেম ঘটনা ঘটাবো আমি কার জন্য? 2 নং বস্তুর জন্য, একদম সেম ঘটনা। এটাকে আমি এবার জুম আউট করি। এই যে, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। 2 নং বস্তুটাকে কেটে নিয়ে গেলাম। এই যে আগের মতো ওর কি কি ক্রিয়া করতেছে? ওর ওজন W2 ইজ ইকুয়ালস টু M2g, উপরের দিকে সুতার টান গেল। এখন 2 নং বস্তুটা সামগ্রিকভাবে কোন দিকে গতিশীল ছিল? উপরের দিকে না, এ ত্বরণে। তাহলে 2 নং বস্তুটা যেহেতু উপরের দিকে গতিশীল, তাহলে কোন দিকের বলটা বেশি? অবশ্যই অবশ্যই উপরের দিকের বলটা বেশি। এই যে উপরের দিকের বলটা বেশি, T গ্রেটার দেন কত? W2। তাহলে আমি বলতে পারি কি T মাইনাস W2 ইজ ইকুয়ালস টু M2a, সেটা লব্ধি বল। তাহলে এই যে T, এবার W2 এর মান বসে দিলাম, তাহলে এই যে 2 নং ইকুয়েশন পাই গেলাম। গেল। এবার আমি 1 নং আর 2 নং সলভ করব, T আর A এর মান পাই যাব, শেষ। আর কিছুই না। এই যে নিচে নিচে লিখে ফেললাম দুইটাকে। এই যে দেখেন 1 ও 2 হতে পাই, এটা 1 নং, এটা 2 নং। এখানে দুইটাকে যদি যোগ করে দিই, কাটাকাটি করার দরকার নেই, আমরা দেখাচ্ছি। T কাটাকাটি চলে যাবে, তারপর কি M1g মাইনাস মাইনাস M2g M1a প্লাস প্লাস M2a। এবার আমি এখান থেকে জি কমন নিয়ে ফেললাম, M1 মাইনাস M2, এ কমন নিয়ে ফেললাম, M1 প্লাস M2। এবার এ কে তো বের করতে চাচ্ছি, তাই এটাকে রেখে দিয়ে বাকিটাকে পক্ষান্তর করে দিই, কি আসে? এ ইজ ইকুয়ালস টু M1 মাইনাস M2 ডিভাইড বাই M1 প্লাস M2 ইন্টু জি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ টরস্থ রাখতে হবে। কপি কলে যুক্ত বস্তুর ত্বরণের ফর্মুলা A ইজ ইকুয়ালস টু M1 মাইনাস M2 ডিভাইড বাই M1 প্লাস M2 ইন্টু জি। এটা একদম আজীবন মনে রাখতে হবে যদি আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে যাইতে চান। অথবা প্রথম কথা, ইঞ্জিনিয়ারিংটা বাদ দেন, আপনি যদি এইচএসসিতে যায় ম্যাথগুলো করতে চান, তাহলে এই ফর্মুলাটা অবশ্যই অবশ্যই ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে, যে কপি কলে যুক্ত বস্তুর ত্বরণ A ইজ ইকুয়ালস টু M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি, যেখানে M1 গ্রেটার দেন M2। এই যে এই ইকুয়েশনটা আমার পরীক্ষায় আসলে যদিও প্রতিপাদন করে দেখাতে হবে, কিন্তু এমসিকিউতে যদি আসে তাহলে আমি ফর্মুলাটা মনে রাখতে পারি। এবার টি এর মান কেমনে বের করবো? এই এ এর মানটা, এটা আপনাদের বাসার কাজ, এটা আমি এখন করাবো না, এটা আপনাদের বাসার কাজ। এই যে এই এ এর মানটা নিয়ে 1 অথবা 2 যে কোনোটাতে যদি বসাই দেন, এখানে অথবা এখানে যে কোনো জায়গায় বসাই দিলে পক্ষান্তর করে তোলে টি এর মান পাবেন, এবং সেটাও মুখস্থ রাখতে হবে। টি ইজ ইকুয়ালস টু 2M1 M2 ইন্টু জি ডিভাইড বাই M1 প্লাস M2। আমি জুম করলাম, এই যে দেখেন লেখা দেখা যাচ্ছে কিনা। T ইজ ইকুয়ালস টু 2M1 M2 ইন্টু জি ডিভাইড বাই M1 প্লাস M2। মুখস্থ ঠোঁটস্থ রাখতে হবে। কপি কলে যুক্ত বস্তুর ক্ষেত্রে সুতার টান T ইজ ইকুয়ালস টু 2M1 M2 ইন্টু জি ডিভাইড বাই M1 প্লাস M2। এই যে দুইটা আমি বক্স করে মার্ক করে দিছি, সেই দুইটা ফর্মুলা মুখস্থ ঠোঁটস্থ রাখতে হবে। একটু দেখে ফেলেন, পরীক্ষা আসলে এভাবে সিকিউতে ডিটেল লিখে আমি যেভাবে করে করছি। এখানে তো আমি ইংলিশে লিখছি, আপনারা ইংলিশে লিখবেন, আপনারা বাংলায় লিখবেন যে 1 নং বস্তুটিকে কেটে নিয়ে আমরা কি করলাম, বল অ্যানালাইসিস করলাম আর কি, যাই হোক, বা 1 নং বস্তুকে কেটে নিয়ে আমরা বলগুলোকে একটু ইকুইলিব্রিয়াম করে দেখলাম, ইকুইলিব্রিয়াম না মানে বলগুলো নিয়ে দেখলাম, বা 1 নং বস্তু হতে পাই লিখে ডাইরেক্ট লিখে ফেলবেন এইটা, তারপর 2 নং একটা এইটা, তারপর দুইটা ইকুয়েশন সলভ করছি, এই দুইটা ইকুয়েশন পাইছি এ আর টি। মুখস্থ রাখবেন এগুলো এমসিকিউর জন্য। তারপর আমরা মনে করেন এই ম্যাথটা করবো, এই ম্যাথের মানগুলো এখানে জাস্ট ফর্মুলাতে বসে দিবেন, অ্যান্সার মিলে কিনা দেখেন। এবার আশা করি করে দেখছেন মানগুলো বসায় এই দুইটা মিলছে আশা করি, এই যে এ এর মান আর টি এর মান গেল। এরপরে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি, এই টাইপের কোয়েশ্চেন। অনেক বড় একটা চিত্র দিছি আমি ইচ্ছা করে, আপনাদেরকে দিলে দেয় পরীক্ষা দেয় হচ্ছে এদিকে একটা আছে এদিকে একটা আছে, জাস্ট মাঝে একটা আছে এইটুকু, কিন্তু আমি ইচ্ছা করে এতগুলো করে দিয়ে দিছি, দেখেন যাতে আমাদের ভয়টা কেটে যায় আর কি, সেই জন্য দিলাম। তাহলে দেখি এখানে যদি বলা হয় যে এই ম্যাথটা কোন টাইপের, আসলে যে একটু আগে আমি দুইটা টাইপের ম্যাথ করাইছি, একটা হচ্ছে যুক্ত বস্তু আনুভূমিক বরাবর চলতেছে,
আরেকটা হচ্ছে কপি কল, ভার্টিক্যালি আপ ডাউন করতেছে। এখন এই দুইটার মধ্যে কোনটা আসলে এই ম্যাথটা, মানে এই ম্যাথটা কোনটাকে আসলে কি করতেছে, সমর্থন করতেছে আর কি, মানে এই ম্যাথটা দেখি। এটা আসলে বলে দিই, বস্তু আছে কয়টা, 1 2 3 4 5 6টা বস্তু, 6টা বস্তু। আবার এখানের মধ্যে কি কি আছে দেখেন, এখানে আবার এই যে কপি কলের মতো চাকা আছে, এদিকেও কপি কলের মতো চাকা আছে। তো সুতা আছে কয়টা, এই একটা সুতা, 2টা 3টা 4টা 5টা। আসলে আমি যদি বলি এখানে আসলে ম্যাথটা ওই যে আমরা যে প্রথমে যে ম্যাথটা করছিলাম, আনুভূমিক বরাবর বস্তু থাকলে বস্তুর ত্বরণ বের করা, সুতার টান বের করা, ম্যাথটা ওইটাই। তো এখন আপনি বলবেন স্যার এই চাকাগুলো কেন দিছে, এগুলোর কারণ কি? ওই ম্যাথের সাথে এই ম্যাথের পার্থক্য কি সেটা একটু বলি। ওই ম্যাথে আমরা বস্তুগুলোকে এভাবে করে রাখছিলাম আনুভূমিক বরাবর, তারপর কি করছি, টানছি, আনুভূমিক বরাবর রেখে সামনেরটাকে টানছি এফ দিয়ে, বাহ্যিক বল দিয়ে দিছিলাম এফ দিয়ে। কিন্তু এই ম্যাথে আমরা বাহ্যিক আলাদা করে বলটা দিয়ে দিই নাই, বস্তুগুলোকে এমনভাবে রাখছি যাতে করে অটোমেটিক ওই বলটা তৈরি হয়ে যায়। কীরকম, এই যে দেখে বোঝা যাচ্ছে, ঝুলাই দিছি, এদিকে 70 কেজি ঝুলাই দিছি, এদিকে 20 কেজি, অর্থাৎ একদিকে বেশি ভর আর একদিকে কম ভর। এই দুইটা ভরের ওজনের কারণে, এই দুইটা ভরের পার্থক্যের কারণে এদের ওজনের পার্থক্য হবে, এবং সেই ওজনের পার্থক্যের কারণে বস্তুটা কি হবে, অটোমেটিক এফ বলটা ক্রিয়েট হয়ে যাবে। শুধু পার্থক্য হচ্ছে এটা, ওই একে প্রথম যে কোয়েশ্চেনটা করাইছি সেটার সাথে এটার পার্থক্য হচ্ছে জাস্ট ওইটাই, আর কিছুই না, আর কিছুই না। মানে বাহ্যিক বলটা এখানে অটোমেটিক এমনভাবে বস্তুকে ঝুলাই দিচ্ছি যাতে করে অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। আগেরটাতে আমরা টানছি, এখনটাতে জাস্ট ঝুলাই দিচ্ছি যাতে করে ওজনের তারতম্যের কারণে ক্রিয়েট হয়ে যায়, আর বাকি সব সেম। তো সেটাই দেখেন, এই পুরো সিস্টেমটাকে আমরা জাস্ট আগেরটার মতো করে জাস্ট এই এফ প্রাইম একটা বল দিয়ে দিতে পারি। সেই বলটা কি, এদের ওজনের তারতম্যের কারণে হয়েছে, এবং এটা যেহেতু ঘর্ষণবিহীন তাই আমি এদেরকে এভাবে করে না লিখে জাস্ট এভাবে হরাইজন্টালিও দেখা দিতে পারি, শুধু এক্সট্রা করে এদিকে একটা এফ প্রাইম দেখা দিতে হবে, যেটা হচ্ছে ওদের ওজনের কারণে তৈরি হয়ে গেছে সেটা, আর কিছুই পার্থক্য নাই। কেন আপনি নিজেই দেখেন, এই যে এইটা পুরোটা একটা সুতা না, এবং আমরা কি জানি কপি কলে যুক্ত যদি থাকে তাহলে সুতার এই প্রান্তের টান আর এই প্রান্তের টান সেম, তাহলে এই পুরোটা মিলে আমরা একটা সুতা বলতে পারি না, এই যে একটা সুতা। আর বাকিগুলো তো ঠিক আছে, আর এই ক্ষেত্রেও এই দিকের টান আর এদিকের টান সেম, তাহলে এই পুরোটা মিলে একটা সুতার টান বলতে পারি না, একটা সুতার টান, শেষ। এবার বাকিটুকু সেম, কয়টা বস্তু, 1 2 3 4 5 6, এই যে 1 2 3 4 5 6 সুতার টান। এই প্রথমটাতে এই পুরোটাকে বললাম কি T1, তারপরটা কত T2, তারপর কত T3, তারপর কত T4, তারপর লাস্টেরটা এটা পুরোটা কত T5 দিয়ে দিছি। এখন তাহলে আমি সুতার টান 5টা পেয়ে গেলাম, বস্তুও পেয়ে গেলাম কয়টা, 6টা। তাহলে আমার কি কি বের করতে হবে, এ বের করতে হবে, আর কি সুতার টানগুলো বের করতে হবে। এখন কথা হচ্ছে স্যার এই এফটা কত, আপনারা নিজেরাই অ্যান্সার দেন। এদিকের ওজন কত, 70 কেজি ইন্টু 9.8, এদিকের ওজন কত, 20 কেজি ইন্টু 9.8, কোন দিকেরটা বেশি, এই দিকেরটা বেশি, এবং লব্ধি ওজনটা কত হবে, 70 - 20 ইন্টু 9.8, এই যে সেটা 70 - 20 ইন্টু 9.8 ইকুয়াল টু কত, 490 নিউটন। বাকি সব কিছু সেম, আর কিছুই না, বাকি সব কিছুই ওই আগের ম্যাথটার মতো। দেখেন আমরা এখানে আর ওই সলভটা ভেঙে দেখাচ্ছি না, এটা আগের ম্যাথে করাইছি, তাই এখানে আমাদের জাস্ট বলে দিচ্ছি এ ইজ ইকুয়াল টু কি হবে, এফ প্রাইম ডিভাইড বাই সবার ভরের যোগফল M1 থেকে M6 পর্যন্ত। T1 ইজ ইকুয়াল টু 1 যেহেতু বলছি, তাহলে এরপরের বস্তু কি 2। এই যে আমি কিন্তু এটাকে সরলীকরণ করে চিত্রটাকে আবার এইটা এঁকে ফেলছি, আপনারা চাইলে আঁকতে পারেন, না চাইলে না আঁকতে পারেন, কিন্তু আমরা সেভাবে করে লিখে দিছি। পরীক্ষা আসলে এভাবে সুন্দর করে লিখে দেখা দিবেন যে আমরা এটার সমতুল্য আরেকটা চিত্র প্রকাশ করতে পারি, তারপর সেটা থেকে আমরা ম্যাথটা করবো। তাহলে T1 যখন বলছে তখন তারপরে কে কে আছে 2 3 4 5, এই যে 2 3 4 5 এরকম 6 পর্যন্ত গেছে, ইন্টু এফ প্রাইম, মানে এফ এর জায়গায় এফ প্রাইম আর কি, এফ প্রাইম ডিভাইড বাই সবার যোগফল। ঠিক সেম 2 যখন বলছে তখন কি, এই যে দেখেন 2 যখন বলছে তখন 3 থেকে সবার যোগফল ইন্টু এফ প্রাইম ডিভাইড বাই নিচে সবার যোগফল। ঠিক সেম 3 যখন বলছে তখন 4 থেকে সবার যোগফল ইন্টু এফ প্রাইম ডিভাইড বাই সবার যোগফল। 4 যখন বলছে তখন M5 আর M6 ইন্টু এফ প্রাইম ডিভাইড বাই সবার যোগফল। T5 যখন বলছে তখন M6 ইন্টু এফ প্রাইম ডিভাইড বাই সবার যোগফল। এগুলো বসাই আপনারা ক্যালকুলেশন করে ম্যাথটা করে ফেলতে পারেন, খুবই সহজ। বোঝা গেছে, গেল, ওকে, দেখা শেষ আশা করি। এবার আমরা ঘর্ষণের জাস্ট সামান্য একটু বেসিক নিয়ে আলোচনা করি। ঘর্ষণ কি? ঘর্ষণ হলো যখন কোনো একটি বস্তু অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে চায় বা চলতে যায়, তখন বস্তুদ্বয়ের সংযোগস্থলে কিন্তু গতির বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি হয়ে যায়, এটাই হচ্ছে ঘর্ষণ। আমি যদি এই বরাবর চলতে চাই
তাহলে আমাকে পেছন দিক বরাবর টেনে রাখবে, আবার এই বরাবর চলতে চাইলে এই পেছন দিক দিয়ে টেনে রাখবে, অর্থাৎ আমার গতির বিরুদ্ধে বাধা দিবে যে গেল। এখন ঘর্ষণ কয়েক প্রকার আছে, সেগুলো নিয়ে আমি কথা বলতেছি না। ঘর্ষণের জাস্ট আমার ম্যাথে ঘর্ষণ থাকলে কোন জিনিস কি অ্যাড করতে হবে না হবে সেই জিনিসটা আমি এখন একটু দেখার চেষ্টা করব, আর কিছু না। ঘর্ষণ বল নিয়ে আমি একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, এখানে একটা চিত্র দিলাম আমি। এই তলটা মনে করেন ঘর্ষণ যুক্ত তল, এতক্ষণ যা বলছি সব ঘর্ষণবিহীন, এখন বলছি ঘর্ষণ যুক্ত, অর্থাৎ এই বস্তু আর এই তলের সংযোগস্থলে ঘর্ষণ আছে। এখন আমি একটু দেখি, আমি বস্তুটাকে যদি এই বরাবর চলাইতে চাই, তার বিপরীত দিকে একটা ঘর্ষণ বল উদ্ভূত হয়ে যাবে। এটাকে আমরা স্মল এফ বা ফ্রিকশনাল ফোর্স বলি আর কি, স্মল এফ। আমরা এখানে স্থিতি ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ এরকম কোনো কথা বলতেছি না। এইচএসসিতে গেলে ঘর্ষণ নিয়ে অনেক ডিটেইল জিনিসপত্র জানবেন। আপাতত এসএসসিতে আমরা ঘর্ষণ জিনিসটা কি সেটা ম্যাথে থাকলে কোন কোন টার্ম অ্যাড হইতে পারে, কি যোগ কি বিয়োগ, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করতেছি, আর কিছুই না। তাহলে এইটা হচ্ছে বাহ্যিক বল, যদি হয় তাহলে ঘর্ষণ বল এদিকে হবে, আবার যদি বাহ্যিক বল এদিকে হইতো তাহলে ঘর্ষণ বল ওইদিকে হয়তো। বুঝে গেছে? মানে বাহ্যিক বল মানে বস্তু যেই দিকে চলতে চাইবে তার বিপরীত দিকে হচ্ছে ঘর্ষণ বল থাকবে, দ্যাটস ইট, আর কোনো কথা নাই। এবার আমি বস্তুটাকে একটু অ্যানালাইসিস করবো, দেখি বস্তুর উপর কি কি বল আছে। বস্তুটাকে যদি আমি এই তলটা কিন্তু সমতল এবং হচ্ছে কি আনুভূমিক তল, এটা কিন্তু আনত না, এরকম তির্যক না, কিন্তু এরকম আনুভূমিক। আমরা এসএসসিতে জাস্ট আনুভূমিকটা দেখাচ্ছি, এইচএসসিতে তির্যক অনেক কিছু থাকতে পারে, আপাতত আমরা আনুভূমিকটা দেখাচ্ছি। এখন আনুভূমিক যদি বস্তু হয়, বস্তুটাকে এখানে উপর রাখছি মানে বস্তুটার কিন্তু ওজন ক্রিয়া করতেছে কোথায়, এই যে ভার্টিক্যালি ভার্টিক্যালি নিচ বরাবর। এখন আমরা কিন্তু এই চ্যাপ্টারের প্রথম ক্লাসেই আমরা দেখছিলাম নিউটনের গতির তৃতীয় সূত্র কি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। তাহলে আমি যদি বলি এই বস্তুটাকে এখানে যখন রাখছি, বস্তুটা ভূমির উপর যে বল প্রয়োগ করতেছে, ভূমি ও বস্তুর উপর একটা একদম সেম সমান ও বিপরীতমুখী বল দিচ্ছে না, সেটা কত, সেটাকে বলছি আর বা রিয়াকশন। কি রিয়াকশন? এটাকে বলা হয় ভূমির প্রতিক্রিয়া বা অভিলম্বিক প্রতিক্রিয়া। এটা সবসময় তলের উপর লম্ব থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ভূমির প্রতিক্রিয়া সবসময় তলের উপর লম্ব থাকবে, এই আরটা। আপাতত এখানে এরকম হরাইজন্টাল, যেহেতু এই তলটা যেহেতু আনুভূমিক তাই লম্বটা এই বরাবর হয়েছে, কিন্তু তলটা যদি মনে করেন এরকম হইতো, তলটা এরকম তো লম্বটা এইভাবে, কিন্তু তলটা এরকম হলে লম্বটা এইভাবে হবে। অনেকে মনে করে লম্বটা সবসময় এরকম হবে, মানে কি আনুভূমিকের সাথে লম্ব হবে, বিষয়টা এমন না, কিন্তু তলের উপর লম্ব হবে, সেটাকে বলতেছি আমরা ভূমির প্রতিক্রিয়া বা অবিলম্বিক প্রতিক্রিয়া। অর্থাৎ তলটা যদি এরকম থাকে তাহলে লম্বটা এরকম, তলটা যদি এরকম হয় তাহলে লম্ব এরকম, তলটা যদি এরকম হয় লম্ব এরকম, তল এরকম হলে লম্ব এরকম, অর্থাৎ তল যেখানে তলের উপরেই লম্ব হবে, অবিলম্বিক প্রতিক্রিয়া। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা কি তলটা আনুভূমিক তল নিছি, তাই কাকতালীয় বা কোইন্সিডেন্সলি এই এমজি এবং এই আর একই সমান কি হয়ে গেছে, একই সরল রেখার উপর অবস্থান করে গেছে, মানে একটা নিচের দিকে একটা উপরের দিকে। কিন্তু তলটাকে আনত করে দিলে তখন দেখবেন এমজি একদিকে আর আরেক দিকে, তখন উপাংশ টুপাংশ নিয়ে করতে হয়, যেটা এইচএসসিতে দেখবেন, মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা, তো এবার এটা একটু মনে রাখতে হবে যে ঘর্ষণ যদি দেওয়া থাকে, ঘর্ষণ গুণাঙ্ক আমাকে দেওয়া থাকবে অথবা বের করতে হবে, এটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হলে মিউ এস, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক হলে মিউ কে। আমরা এখানে অনলি মিউ পড়বো, গতিও পড়বো না, স্থিতিও পড়বো না, স্থিতি ঘর্ষণও পড়বো না, গতীয় ঘর্ষণও পড়বো না, আমরা জাস্ট ঘর্ষণ গুণাঙ্ক বলবো। ঘর্ষণ গুণাঙ্ক মিউ, মিউ ইজ ইকুয়ালস টু মনে রাখবেন এফ ডিভাইডেড বাই আর। এই অনুপাতটা আমাদের একটু মনে রাখতে হবে, মিউ ইজ ইকুয়ালস টু এফ বাই আর। মিউটা হচ্ছে কি ঘর্ষণ গুণাঙ্ক, আর এফটা কি, এফটা হচ্ছে ঘর্ষণ বল, আর আরটা কি ভূমির প্রতিক্রিয়া বা অভিলম্বিক প্রতিক্রিয়া। ভূমির প্রতিক্রিয়া বা অভিলম্বিক প্রতিক্রিয়া গেল। এখন আমি এফ এর মানটা যদি বের করতে চাই, তাহলে আমার এই মিউ এর মান জানা থাকতে হবে, মিউ এর মান দিয়ে দিচ্ছে মনে করেন, এবং আর এর মান জানতে হবে। এখন এই আর এর মানটা কত দেখি, আমরা একটু অ্যানালাইসিস করব। কিরকম, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর একটু অ্যানালাইসিস করবো। দেখেন বস্তুটা কিন্তু এই বরাবর চলতে চাচ্ছে বা চলতেছে মনে করেন, কিন্তু বস্তুটা এইটাকে আমি বললাম এক্স অক্ষ, মনে করি এটা এক্স অক্ষ ধরলাম, এই যে এটাকে দিলাম আমি এক্স অক্ষ, তাহলে ওয়াই অক্ষটা কোন দিকে, এইদিকে। তাহলে দেখেন বস্তুটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর কোনো উঠানামা করতেছে না, বস্তু চললে এভাবে হরাইজন্টাল এই তল বরাবর চলতেছে, কিন্তু উপরে নিচে কিন্তু উঠানামা করতেছে না। তার মানে ওয়াই অক্ষ বরাবর ওর লব্ধি বল কত, শূন্য।
ওয়াই অক্ষ বরাবর ওর সাম্যাবস্থা প্রাপ্ত হয়েছে, লব্ধি বল শূন্য। তার মানে কি ওয়াই অক্ষ বরাবর উপরের বল আর নিচের বলের লব্ধি শূন্য। তাহলে ওয়াই অক্ষ বরাবর এই ম্যাথের মধ্যে, এই কন্ডিশনের মধ্যে ওয়াই অক্ষ বরাবর উপরের বল কোনটা? উপরের বল হচ্ছে আর, নিচের বল কোনটা? mg। তাহলে নিচের বলটাকে আমি, উপরের বলটাকে প্লাস লিখছি, নিচের বলটাকে কি লিখলাম? মাইনাস লিখলাম। ইজ ইকুয়ালস টু কত? 0। লব্ধি বলটা কত? 0। উপরের বল আর নিচের বল পরস্পর সমান হওয়ার কারণে আর মাইনাস mg ইজ ইকুয়ালস টু 0। এবং এই কন্ডিশন অনুযায়ী, আমি আবারও বলতেছি, এই কন্ডিশন অনুযায়ী অনলি আর ইজ ইকুয়ালস টু mg হয়েছে, মানে তলটা এরকম আনুভূমিক হওয়ার কারণে আর ইজ ইকুয়ালস টু mg হয়েছে। কিন্তু এইচএসসি দিকে যখন দেখবেন আপনি তলটা আনত হয়ে গেছে, তখন আর ইজ ইকুয়ালস টু mg হচ্ছে না, তখন mg cos থিটা sin থিটা আরো অনেক কিছু জিনিসপত্র চলে আসতে পারে। তাই আর ইজ ইকুয়ালস টু অলওয়েজ mg, এটা মুখস্থ রাখবেন না। আর মানে অলওয়েজ কিন্তু mg না। এই আমরা এসএসসিতে আনুভূমিক তল পড়তেছি, আনুভূমিক তল বরাবর বস্তুর ঘর্ষণ টর্ষণ বের করতে চাচ্ছি, সেই জন্য এই কন্ডিশনে কোইন্সিডেন্সলি আর এর মান mg এর সমান হয়ে গেছে। নট লাইক দ্যাট যে আর এর মান সব সময় mg হবে, এটা কিন্তু সব সময় না। ক্লিয়ার? আর এর মান সব সময় mg হবে না, এখানে হচ্ছে। তো সেইটা আমরা এখানে দেখালাম, সামেশন অফ fy মানে y অক্ষ বরাবর সামেশন বা নিট বল 0, তাহলে r মাইনাস mg ইজ ইকুয়ালস টু 0, r ইজ ইকুয়ালস টু mg গেল। এবার আমরা পড়ছিলাম মিউ ইজ ইকুয়ালস টু f বাই r, মিউ ইজ ইকুয়ালস টু কি? f বাই r। আচ্ছা গেল, মিউ ইজ ইকুয়ালস টু f বাই r যদি হয়, এবার r এর জায়গায় বসে দিলাম mg এই কন্ডিশনে, কারণ আমরা তলটা পড়াচ্ছি সব আনুভূমিক তল। তাহলে সেখান থেকে আমরা এবার mg কে যদি পক্ষান্তর করে দিই, তাহলে কি হবে? f ইজ ইকুয়ালস টু মিউ ইনটু আর এর জায়গায় mg বসে দিলাম, মিউ ইনটু mg। তাই আমাদেরকে যদি মিউ এর মান জানা থাকে, বস্তুর ভর জানা থাকে এবং জি এর মান তো জানা আছে, তাহলে আমরা f বের করে ফেলতে পারি, ঘর্ষণ বল। এবং যদি আমাকে এখানে ওই যে মিউ এর জায়গায় মিউ s বলে দেয়, মিউ এর জায়গায় যদি মিউ s বলে, মানে কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, s মানে স্ট্যাটিক মানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তাইলে আমি যেটা f পাবো সেটা হচ্ছে কি? fs। যেটা পাবো সেটা হচ্ছে কি? fs মানে কি? স্থিতি ঘর্ষণ বল আর কি, এই যে fs। আর যদি আমাকে এখানে মিউ এর জায়গায় মিউ কে বলে দেয়, মানে কাইনেটিক মানে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে আমি ঘর্ষণ বল যেটা পাবো সেটা কি? গতীয় ঘর্ষণ বল পাবো, এই যে। ক্লিয়ার? গতীয় ঘর্ষণ বল বের করতে বলে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকবে, স্থিতি ঘর্ষণ বল বললে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকবে। ওকে, এবার আমরা একটা ছোট্ট ম্যাথ করি, সহজ। কি বলছে দেখি। 10 কেজি ভরের একটা বস্তু, 7 নিউটন মানে বাহ্যিক বল দিয়ে দিচ্ছে 7 নিউটন, বস্তুটির উপর কার্যকরী বল, এটা মনে হয় চট্টগ্রাম বোর্ডে আসছিল 2024 সালে। বস্তুটির উপর কার্যকরী বল 4.88 নিউটন হলে ঘর্ষণ গুণাঙ্ক কত? কার্যকরী বল মানে কি? কার্যকরী বল মানে হচ্ছে আমি বস্তুর উপর বল প্রয়োগ করছি, এই যে এটা একটা তল, তলের উপর বস্তু রাখছি, বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি এবং তলের ঘর্ষণ আছে। বল প্রয়োগের ফলে তলের ঘর্ষণ বাদ দিলে সে অ্যাকচুয়ালি যত বল প্রাপ্ত হয়ে অগ্রসর হয় সেটাকে বলতেছি হচ্ছে কার্যকরী বল। অর্থাৎ আমি যদি চিত্রটাকে আঁকি, বলবো হচ্ছে এটা হচ্ছে 7 নিউটন আর এই বরাবর আছে হচ্ছে কি? ঘর্ষণ বল। তাইলে এই যে 7 মাইনাস f, এইটাই হচ্ছে কি আমার কার্যকরী বল, লব্ধি বল আর কি। তাহলে এই যে প্রযুক্ত বল 7 নিউটন, কার্যকরী বল f প্রাইম এত নিউটন, এই যে এটা। তাহলে কি f ইজ ইকুয়ালস টু কি বলতে পারি আমি? f মাইনাস 4.88, আর এইটাকে আমরা বলতেছি কি? f প্রাইম বলতেছি আর কি, সরি ক্যাপিটাল f প্রাইম বলবো আমরা, স্মল f তো আমরা আসলে সচরাচর ঘর্ষণের জন্য ইউজ করি, তাই এটাকে আমরা ক্যাপিটাল f প্রাইম বলতেছি। তাহলে এই যে স্মল f ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল f প্রাইম, ক্যালকুলেশন করে f এর মান পেয়ে গেছি, ঘর্ষণ বলের মান পেয়ে গেছি। এবার আমরা কি জানি? ঘর্ষণ বল ইজ ইকুয়ালস টু মিউ ইনটু আর। আর তলটা কেমন? এই তলটা কিন্তু আনুভূমিক তল, তাহলে এই জায়গায় আমরা যদি আগের মতো সামেশন অফ fy করি, fy করলে এখানে কি হবে? r এবং mg সমান হয়ে যাবে এই ম্যাথের জন্য, তাই এই ম্যাথের জন্য r ইজ ইকুয়ালস টু mg হয়ে যায়। তাহলে এই যে f এর মান জানা আছে, মিউ এর জায়গায় মিউ, আর এর জায়গায় mg, এখান থেকে তাহলে আমি মিউ এর মান বের করে ফেলতে পারি না? সেই কাজটাই করছে, এই যে দেখেন f দেওয়া আছে, এবার f এর জায়গায় আমি বলতে পারি মিউ ইন্টু mg এত। তাহলে মিউ এর মান কত হবে? এটা ডিভাইড বাই m ইন্টু g, বসায় দিলে মিউ এর মান এত আসে। শেষ, খুবই সহজ। এই পুরো ম্যাথটা আপনারা একটু দেখেন। তো আমাদের এই চ্যাপ্টারের ক্লাস আজকে এইটুকুই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।